আজকের গল্প লীলা মজুমদারের লেখা ঠাকুমার ঠিকুজি। আজ শুনবেন তৃতীয় পর্ব। ভাবছেন তো আগের দিনগুলোয় কি হয়েছে? না, সেটা বলবো না। আগের দিনের দুটো পর্ব অবশ্যই শুনবেন। তবে সেসব অনেক দিন পরের কথা। আমি যখন 1928 সালে উড স্ট্রিটের এই বাড়িতে বধূ বেশে পা দিলাম, তখনও ওই সমস্ত ঘটনা ভবিষ্যতের গর্ভে। তখনও ব্রিটিশরা এদেশে বেশ কায়েমি হয়ে বসে আছে। অনেক দূরে যে ছুটির ঘণ্টা বাজছে, তার শব্দ কখনো কারো কানে পৌঁছায়নি। মনে আছে, খাদি নিয়ে, স্বদেশী আন্দোলন নিয়ে বিলিতি কাগজরা মশকরা করত। কিন্তু গান্ধীজিকে আর লবণ আন্দোলনকারীদের ধরে নিয়ে জেলে পুরতে, এমনকি অনেক লোককে আন্দামানে চালান করতে ছাড়ত না। এর ফলেই যে দেশের তরুণ দল পায়ে জোর পাচ্ছে, সেটা কেউ কেন খেয়াল করছে না ভেবে পেতাম না। আমার মনে আছে, আমার বাবার আপিসের যে স্থানীয় চিফ হবে, সে যখন কাঁচা কাঁচা অক্সফোর্ড থেকে পাশ করে এদেশে এলো, তখন তার 24 বছর বয়স। কোথাও কোনো কাজের অভিজ্ঞতা নেই। বাবা তাকে ধরে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে 1 বছরে কতকটা চৌকস করে দিলেন। তারপর সে বাবার ওপর ওহালাভ হয়ে বসল। তবে শুনেছি এরা ভালো ঘরের ছেলে, শিক্ষিত এবং সাধারণত অতিশয় ভদ্র ব্যবহার করত। বাবা কোনো কালেও সাহেবিয়ানা করতেন না। ঘোড়ায় চড়তেন, ক্রিকেট খেলতেন, চমৎকার ইংরেজি বলতেন, দক্ষ কর্মী ছিলেন। কিন্তু আপিস থেকে বাড়ি এসেই পাজামা আর চটি পরে বেড়াতেন। খাবার পর পান খেতেন, মদ্য ছুঁয়ে দেখতেন না, আর অহরহ বলতেন, যদি বিপক্ষ দলের সঙ্গে লড়তে হয়, সর্বদা শত্রুর দোষ দুর্বলতার চাইতেও গুণগুলোকে চিনতে হয়। চমৎকার ব্রিজ খেলতেন বাবা। ইংরেজি বাংলা দুই ভালো লিখতেন। অজস্র গুণ ছিল তার। তবে একটা বিষয় আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে মিল ছিল। দুজনেই বিশ্বাস করতেন যে মেয়েদের দুটো পাঁজরাই কম নয়, মগজের ওজনও কম। এসব হলো গিয়ে অনেক দিন পরের কথা। আমার এই গল্প শুরু হচ্ছে ধরো 1860 সালে। তখনও আশুতোষ মুখোপাধ্যায় জন্মাননি, মাইকেল বেঁচে, রবীন্দ্রনাথ হয়তো মাতৃগর্ভে। তখন রামমোহন স্বাধীন হবার প্রথম মন্ত্র দেশের লোকের কানে তুলে দিয়ে চলে গেছেন। বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিম স্বাধীনতার সাধনা করছেন, রাজনীতি করে নয়, সমাজনীতি দিয়ে। এখনকার দুনিয়াকে দেখি আর ভাবি, গাছ বিচার করতে হলে তার শিকড়ের কথাও ভাবতে হয়, শুধু ফুল ফল দিয়ে হয় না। আমাদের উড স্ট্রিটের বাড়িতে 150 বছর কাটলেও ওখানে তার মূল নয়। আমাদের চিন্তাধারার উপরে যতই বিলিতি পালিশ পড়ুক, মূল তার অন্য জায়গায়। নাকি তাদের মাতৃপ্রধান যাযাবর সমাজ ছিল। সমাজ আবার কি, বংশ বলাই ভালো। আমাদের উড স্ট্রিটের বাড়িও মাতৃপ্রধান ছিল। এখানে এককালে রাজত্ব করতেন জয়ন্তী। তার অমন নাম বদলে এরা করে দিয়েছিলেন মধুরিমা। ওর স্বামী ডাকতেন রিমা বলে। আর ওর শ্বশুরবাড়ির একবারের জন্যেও এখানে রাত্রিবাস বা অগ্নগ্রহণ করেননি। বিজয় গোঁড়া বংশ ছিল ওদের। নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের সঙ্গে কারবার চলত। বেশ ফুলে ফেপে উঠেছিলেন। বড়বাজারে মস্ত মালগুদম ছিল। শ্যামবাজারে 3 তলা বসত বাড়ি, তার লাগোয়া সুন্দর নারায়ণের মন্দির ছিল, নবরত্নের উপর তৈরি। দেবোত্তর জমি এখনো আছে, অন্য শরিকের ভাগে পড়েছে। আইন টাইন ভালো বুঝি না। বাড়িটা নাকি কেনা জমির ওপর, সেটা ওই শরিকরা অনেকদিন আগেই নগদ টাকা দিয়ে কিনে নিয়েছিল। জয়ন্তীর শ্বশুর শাশুড়ি সেই আদি বাড়িতে থাকতেন। শাশুড়ি ছিলেন ওর মায়ের সই, বাপ শ্বশুরের গুরু ভাই। ওই সুন্দর নারায়ণের মূর্তি বড় সুন্দর, আমিও দেখেছি। সোজা হয়ে দাঁড়ানো, মনে হয় অষ্টধাতুর তৈরি। নাকি বেজায় ভারী, নাকি স্বপ্নলব্ধ। কোনো পূর্বপুরুষ স্বপ্ন দেখে কাশীর কোন বটতলা থেকে খুঁড়ে তুলে নামাবলি দিয়ে বুকে বেঁধে একেবারে সেটিকে ভুঁই ছোঁয়াতে না দিয়ে, এমনকি রাতে নিজের দুপাশে কাটা গাছ স্তূপক করে রেখে, যাতে ঘুমের ঘরে এপাশ ওপাশ না হয়ে যায়, 6 মাসে কলকাতার মাটিতে, অর্থাৎ কোনো গাঁয়ে এনে প্রতিষ্ঠা করেছিলেন।
বলা বাহুল্য, তখন কলকাতা বলে কিছু ছিল না, জবচার্নক জন্মায়নি পর্যন্ত। ততদিনে পরিবারের মানুষরা খুদে মন্দির তৈরি করে ওর আশা প্রায় ছেড়েই দিয়ে বসেছিলেন। সেই দিন থেকে উত্তরোত্তর এই বংশের উন্নতি সাধন হতে থাকে। বড়লোকত্ব লাভ করে, পরে সাহেবও বনে যায়। এসব আজ কত কালের কথা, কিংবদন্তির মতো শোনায়। আর তার চেয়েও আশ্চর্য ব্যাপার যে অনেক পরিবারের বিষয়ে এই একই ধরনের কথা শোনা যায়। তবে এই একটা বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না। সেটি হলো যে নকল সাহেব হবার পিছনে দেশের প্রতি ঘৃণা ছিল না, বরং এত প্রেম ছিল যে এ দেশটা কেন সব থাকতেও সাহেবদের মতো দেশ সেবক হয়ে উঠছে না, এই কথা ভাবলেও ওদের গা জ্বলে যেত। এত কর্মবিমুখ, কুসংস্কারাচ্ছন্ন, সংকীর্ণ মনা যে মনগুলোর খোলনল যে বদলানো দরকার বলে মনে করতেন। এত কুঁড়েমি, এত নোংরামি, এত গোঁড়ামি, এর কোনো ওষুধ নেই, একেবারে উপরে ফেলে দেওয়া ছাড়াও উপায় নেই, এই রকম আমার সন্দেহ হয়। বাড়ির ফটকের বাহারে থাম্বার ডান দিকটাতে একটা শ্বেত পাথরের ছোট পলকে লেখা চৌধুরী হাউস, অন্যদিকে ওই একই রকম ছোট্ট ফলকে লেখা আর চৌধুরী। ফলাও করে নাম জাহির করতো না সাহেবরা সেকালে। সাদা, কালো, ব্রাউন, ছাই, গাঢ় নীল ছাড়া বড় একটা রংচং পড়তো না। তবে হাতে বোনা স্কটিশ সোয়েটারের কথা আলাদা, ওরা কাজ দিয়ে নাম কিনত। এ কথা আমার শ্বশুর মশাইকে, আমার বাবাকে অনেকবার বলতে শুনেছি। পুজো টুজো হতো না এ বাড়িতে, কেউ বলতো ব্রহ্মজ্ঞানী, কেউ বা বলতো খ্রিস্টান, আর বেশিরভাগ বলতো নাস্তিক। শ্বশুরমশাই হাসতেন। একটা নিয়ম ছিল, কোনো ধর্ম বিষয়ে অশ্রদ্ধা করে কথা বলবে না, কোনো দুঃখী লোককে খালি হাতে ফিরিয়ে দেবে না, তবে যাকে যা দেবার বড়বাবু দেবেন, বাড়ির মেয়েরা বউরা দেখা দেবে না। এদিকে নারী কল্যাণ সমিতির দলের সঙ্গে অবশ্যই গাড়ি চেপে আমরা যখন গ্রামে বেরোতাম, তখন খালি একবার সাবধান করে দিতেন যেন জল পর্যন্ত মুখে না দিই। সাহেবরা যে অনেক বেশি অনুকরণীয় তাতে সন্দেহ নেই। পয়লা বাড়ি ছাড়তে হবে, তার কদিন আগে ছেলে এসে বলল, শুনলাম ওরা বুলডোজার দিয়ে গেট ভেঙে ফেলবে, তার আগে দুপাশের ওই ফলক দুটো খুলে নিতে চাই। তাই হয়েছিল। নামের ফলকের পিছনে দেখা গেল ছোট্ট একটি সোনার বাটিতে এক মুঠো ছাই, কিসের কে জানে, আর অন্য ফলকের পিছনে খুদে এক সোনার সুন্দর নারায়ণ, অবিকল বড় মূর্তিটির মতো। বলে নাকি নাস্তিক, যেন সাহেব হলেই নাস্তিক হতে হবে। আরে অনেক দিন আগে হরিদ্বারে গিয়ে একজন খাঁটি সাহেব হিন্দু দেখে এসেছিলেন, নাম বোধ হয় নিকলসন। মুখখানি দেখলেই পায়ের ধুলো নিতে ইচ্ছে করে। যদি সবাই মিলে ট্রাকের ওপর, ভ্যানের ওপর যা কিছু সম্পত্তি চাপিয়ে বাড়ি ছেড়ে চলে যেতাম, তাহলে হয়তো দুঃখে বুক ফেটে যেত। গেলাম যখন, তার 1 মাস আগের থেকে আমাদের জিনিসপত্র দফায় দফায় চালান হয়েছিল। বাড়ির অর্ধেক মানুষ ওখানে গুছিয়ে বসেছিল। ওখানকার রান্নাঘর বউনি হয়েছিল। মনের নিবাস ছেড়ে নতুন জায়গার অচেনা বাসিন্দা হতে যায়নি। বলেছি তো, মনের নিবাস কি আর ইট কাঠ দিয়ে তৈরি হয়? সে দিব্যি সঙ্গে সঙ্গে ঘোরে। সেখানে পৌঁছে আস্তে আস্তে দোতলায় উঠলাম, শান্তিনিকেতনে কাজ করা ছোট একটা ব্রিফকেস নিয়ে। তার মধ্যে ছিল জয়ন্তীর আংটি আর ডায়েরি, আর আমার নিত্য প্রয়োজনীয় কয়েকটি ছোট জিনিস। গাড়ির শব্দ শুনে কোলাহল করতে করতে নাতি নাতনিরা নেমে এসেছিল। বুক আমার ভরে গেছিল। মনে হয়েছিল নদী থেকে যদি কেউ 1 ঘড়া জল তুলে বালির উপর ফেলে দেয়, নদীর জল যেমন ছিল তেমনই থাকে, এতটুকু টোল খায় না। সিঁড়ি দিয়ে উঠে দোতলার মুখোমুখি 2টো ফ্ল্যাট। তাদের সামনের দরজা হাট করে খোলা। চারিদিক থেকে আলো হাওয়ায় সব ঘর ভরেছিল। আমার মনের মধ্যে যদি এতটুকু গ্লানি থাকে, তাও উড়ে গেল। মন পাখি ডানা মুড়ে বসল। আর যায়নি উড স্ট্রিটে। ওই দিকটা তো নাকি আর চেনাই যায় না। কলকাতাকে অনেকে বলে পুরনো শহর।
এই বলে তুচ্ছতাচ্ছিল্য করে। আমার চোখের সামনে একটু একটু করে পুরনো কলকাতা বিদায় নিচ্ছে, আর জায়গায় আধুনিক এক নতুন শহর জুড়ে বসছে। নতুনেতে পুরনোতে খাপ খাচ্ছে না। ভবানীপুর, কালীঘাট আপনি আপনি লোপ পাচ্ছে। এককালে যেখানে সুন্দর সুন্দর নতুন বাড়ি উঠতে দেখেছি, সেখানে আজ কেউ থাকতে চায় না। হয়তো পরপর 50-60টা ঝুরঝুরে দোকান পরস্পরের গায়ে গায়ে ঠেকো দিয়ে দাঁড়িয়ে নানা রকম আধুনিক জিনিস বিক্রি করছে। দেখে মনে হয় একটু জোরে নাড়া দিলেই ভেঙে পড়বে। তবু নাকি লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে এরা। ঘটা করে পুজো করে, আলোয় আলোয় নোংরা দোকান ঝলমল করে। নতুনে পুরনোতে এমন সমাবেশ কোথায় পাবো? তবে আমাদের নোনা পানিতে সবকিছু ঝকঝকে নতুন, পরিষ্কার তকতকে, পূর্ব পরিকল্পিত। উদ্ভট অদ্ভুতের এতটুকু জায়গা বাকি থাকছে না। হায় হায়! অবশ্যই উদ্ভট অদ্ভুত চিত্তহারী জিনিস কি আর বাইরের উপকরণ দিয়ে তৈরি হয়? আমাদের বাড়িটা একটু ফাঁকায়, একটু আলাদা পাঁচিল দিয়ে ঘেরা। হয়তো নিরাপত্তা একটু কম। আমরা যেদিন এসে পৌঁছলাম, কোথা থেকে প্রকাণ্ড একটা মিশ্র জাতের কুকুরও আমাদের পেছন পেছন দোতলায় এসে উঠল। সাদা কালো রং, হয়তো বছর 1.5 বয়স, রোগা শরীরে অযত্নের ছাপ, নিতান্ত নেড়িও নয়। আস্তে আস্তে ঘরে ঢুকে আমার দিকে চেয়ে আমার পায়ের ওপর মাথা রাখল। আমার নাতি নাতনিরা ভেবেছিল আমার বুঝি ওই মস্ত বাগানওয়ালা বিশাল বাড়ি ছেড়ে এই চাঁচা ছোলা ঝাড়াঝাপটা দুটি ফ্ল্যাটে এসে থাকতে বড্ড কষ্ট হবে। এত কালের এত স্মৃতি দিয়ে জড়ানো সেই বাড়ি, তা খানিকটা হবে বই কি। পায়ের একটা নখের আঙুলের কোনাটা একটু বেশি করে কেটে ফেললে জ্বলে মরি, আর 60 বছরের পুরনো আবাস থেকে নিজেকে শেকড় বাকড় শুদ্ধ উপড়ে আনলে কষ্ট হবে না? তাই কি সম্ভব? তবে কি না ওই 60 বছরের স্মৃতি তো আর ঘরের দেওয়ালে আঁচড় কেটে লেখা ছিল না, সে তো আমার সমস্ত সত্তার মধ্যে লেখা হয়ে আছে। আমার আমিত্বটাই যে তিলে তিলে ওইখানে গড়ে উঠেছিল, ও যে আমার সারা জীবনের সুখ দুঃখের সাক্ষী। কিন্তু তার বেশি নয়। যা নষ্ট হবার নয়, তাকে কি এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় বসাতে ইচ্ছে করে? মোট কথা, এখানে পৌঁছেই বুঝতে পারলাম আমি একা আসিনি, কিছু ফেলেও আসিনি। সঙ্গে সব ভিড় করে এসে আছে। তার উপর ওখানকার ওই বেওয়ারিশ রোগা কুকুর যেই আমার পায়ের উপর মাথা রেখে মুখের দিকে তাকালো, অমনি বুঝলাম এই তো আমি বাড়ি এসছি। বললাম, আমার মনের পাখি খানিক ডানা ঝাপটে তারপর ডানা মুড়ে বসল। নাতনিদের বললাম, ওকে দুধ রুটি খাওয়া। তারপর সোমা দিয়ারা মহা খুশি হয়ে কোত্থেকে গরম জল এনে সাবান দিয়ে তাকে যখন স্নান করিয়ে পুরনো তোয়ালে দিয়ে গা মুছিয়ে দিল, তার যেন আর তর সয় না। এক দৌড়ে আমার কাছে এসে সামনের পা দুটিকে আমার কোলে তুলে দিল। ঠিক সেই সময় আমার ছেলে জয় ঘরে এসে ব্যাপার দেখে বলল, তোফা। তাই শুনে কুকুরও জয়ের চারিদিকে নেচে কুঁদে একাকার। জয় বলল, খুব একটা নেড়ি কুত্তার মতো তো লাগছে না, বোধহয় ওর নাম ট্যাফি। নেড়ি কুত্তার মতো লাগছে না, সেই থেকে তোফা আমাদের বাড়িতে রয়ে গেল। ইনজেকশন হলো, লাইসেন্স হলো, কেউ ওর খোঁজ করতে এলো না। সবাই ডাকে ট্যাফি। মনে পড়ল আমার ছোটবেলায় চিনাপুঞ্জিতে গিয়েছিলাম। সেখানে কেমন বাড়িতে থাকতাম, কি করতাম, কিছু মনে নেই। বয়স তখন 3, কিন্তু নীলমণি দাদামণিকে স্পষ্ট মনে আছে। মুখ ভরা পাকা দাড়ি গোঁফ, চোখে নীল চশমা, তার একটা ডাঁটি ভাঙা কালো সুতো দিয়ে বাঁধা। তার একটা স্কুল ছিল, আর একটা মস্ত সাদা আর পাটকিলে রঙের কুকুর ছিল। তার সারা গায়ে নরম নরম লম্বা লোম আর মস্ত ঝালরের মতো লেজ। তার নাম ছিল ভজহরি। আমরা তাকে ভোজু বলে ডাকতাম। ডাকলেই ছুটে ছুটে আসতো। নীলমণি দাদামশাই খুশি হয়ে বলতেন, খুব করে ঢাক ভজহরি, তাহলে বেঁচে যাবি। এতদিনে তার মানে বুঝি। অবশ্যই ডাকলেই বেঁচে যাব তাও মনে হয় না। একজন বুড়ো মানুষ এলো, একটা চিঠি দিয়ে বলল,
অনিল দাদাবাবু দিলেন, বললেন আপনাদের হয়তো লোক দরকার হতে পারে, আমার নাতিটাকে যদি রাখেন। অনিল চৌধুরী আমাদের মৎস্য প্রকল্পের সেই আশ্চর্য জায়গায় নিয়ে গিয়েছিল। তাহলে সে আছে এখনো? অনিল লিখেছে, দিদি, এদের বাড়িতে আমরা আম আর মাছ ভাজা খেয়েছিলাম 50 বছর আগে। সেদিন আর নেই। এদের ছেলে মেয়েদের সৎ পথে থাকা বড় শক্ত, যদি কিছু করতে পারেন। স্নেহরিণী অনিল। ওই রকম চিঠিপত্র লিখতাম আমরা সেকালে। আমার এক বুড়ি পিসি চিঠিতে প্রায় সবাইকেই সম্বোধনে লিখতেন প্রাণাধিকাশু বলে। কিচ্ছু হাসি পেত না তাতে। আমাদের ছিল সচ্ছল শিক্ষিত গেরস্থ সংসার। অভাবও ছিল না, অতিশয় উচ্চাসাও ছিল না। অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতেন বড়রা, তার বদলে বাধ্যতা আশা করতেন। তাঁদের বদ্ধ ধারণা ছিল যে যারা বয়সে বড় তাদের কম লেখাপড়া জানা থাকলেও সংসার সম্বন্ধে জ্ঞান অনেক বেশি, তাই তাঁদের মেনে চলা উচিত। মনে আছে, আমরা তখনকার নব্বদের দলে ছিলাম। তাঁদের এই বিশ্বাস একটুও বরদাস্ত করতে পারতাম না। কেউ একটু অন্য পথে যেতে চাইলেই হয়ে গেল। অমনি যেখানে যত মাসি পিসি খুড়ি জেঠি খুড়ো জ্যাঠা মামারা সবাই নিজেদের মধ্যে ভেদ ভুলে গিয়ে দল বেঁধে এসে বিদ্রোহীকে শায়েস্তা করার চেষ্টা করতেন, আর তাঁদের ছেলেমেয়েরা এক বাক্যে অপরাধীকে সমর্থন করত। এখন ভাবলেও হাসি পায়। তখন রেগে চতুর্ভুজ হয়ে যেতাম। গত 20 বছরের মধ্যে কারো উপর বেশি রাগ করেছি বলে মনে হয় না। এখন আমি যা খুশি তাই করলেও কেউ বাধা দিতে চেষ্টাও করে না। কেন সেই বুড়ো বুড়িরা সঙ্গবদ্ধ হয়ে আমার সব কাজে বাগড়া দেবার চেষ্টা করে না ভেবে আমার বুক ফেটে যায়। তখন তো সব দরকার হলে লোকাল ট্রেনে এসে ছেঁকে ধরত। কোন স্বর্গে গিয়ে তারা অশান্তি করছেন কে জানে। তাঁদের অভাবে আমার জীবনের অনেকখানি শূন্যময় হয়ে যেত, যদি না নাতি নাতনিরা তাঁদের সুযোগ্য উত্তরাধিকারী হয়ে উঠত। আমি অনেক সময় রাতে জেগে এদের জব্দ করার উপায় ঠাউরাই। সুখের বিষয়, সকলের মধ্যে কিছুই মনে থাকে না। তার চাইতে অনেক ভালো করে মনে পড়ে আমার 12 বছর বয়সের বেওয়ারিশ বেড়াল ছাবড়ার মুখটা। সত্যি কথা বলতে কি, ছাবড়া এমন কিছু রূপবানও ছিল না, কেউ ওকে পছন্দও করতো না। সারাদিন কোথায় যে গা ঢাকা দিয়ে থাকতো আজও তা ভেবে পাইনি। সম্ভবত আমাদের কোনো ঘরের মধ্যেই তার গোপন আনাচে কানাচে। রাতে আমার খাটে উঠে আমার লেপের তলায় ঢুকে পায়ের কাছে চুপ করে শুয়ে থাকতো। সারা রাত আমার পা দুটো গরম হয়ে থাকতো। দেখতে ভালো না হলেও ওর গাটা যে কি নরম গরম ছিল সে আর কি বলবো। সকালে উঠে তার চিহ্নটুকু দেখতে পেতাম না। ছাই রঙের একটা হুলো বেড়াল, সবুজ রঙের চোখ, চোখের ওপর কোনো শত্রুর সঙ্গে বিগত কোনো যুদ্ধের ক্ষতচিহ্ন। ছাবড়াকে আমি বড়ই ভালোবাসতাম। আশা করি আমরা সে শীতের দেশ ছেড়ে চলে আসার পর অন্য কোথাও একটা আরামে রাত্রিবাসেরও জায়গা পেয়েছিল হয়তো। ওকে আমি বড়ই ভালোবাসতাম বলে একবারও বলছি না ওর স্বভাব চরিত্র খুব ভালো ছিল। প্রথম কথা, ও 1 নম্বরের চোর ছিল। উনুনে বসানো দুধের সর নখ দিয়ে আঁচড়ে খেয়ে ফেলত। শিকে থেকে লাফ দিয়ে মাছ নামিয়ে খেত, নষ্ট করত, ছাই গাদায় লুকিয়ে থাকতো, রান্নাঘরের দোর খোলা পেলে ল্যাজ তুলে পাড়াতো, মনে হয় ফ্যাচ ফ্যাচ করে হাসছে। এতটুকু অনুতাপের লক্ষণ নেই? তার উপর আমার কাছে যতই মানভানু সেজে থাকুক না কেন, ঝগড়াটির এক শেষ ছিল। দিনের বেলা হয়তো বাইরে কারুর পাশ দিয়ে চলে গেল, তারা বড় জোর বলল, এই ভাগ। ছাবড়া অমনি ফ্যাঁস করে নাক দিয়ে একটা শব্দ করে এই বড় বড় নখ বার করে একটা থাবা তুলে ভয় দেখিয়ে ল্যাজ উঠিয়ে পিঠ টান দিত। ট্যাফি আসার পরদিন 70 বছর পরে অবিকল সেই পুরনো চেহারা নিয়ে ছাবড়া আমার কাছে ফিরে এলো। এর মধ্যে আমার জীবনে কত বুক ভরে পাওয়া আবার বুক ভাঙা হারানো ঘটে গেছে, তার হিসাব কে রাখে? আমি তো রাখিনি। যে যাবে তাকে যেতে দিয়েছি, পিছু ডাকিনি। দেখেছি গঙ্গা থেকে 1 ঘড়া জল তুললে সঙ্গে সঙ্গে সে ঘাটতি ভরে যায়, এতটুকু চিহ্ন রেখে যায় না। আমার ছাবড়াও তেমনি করে শীতের রাতে পায়ের কাছে ঠাঁই করে নিল। কে জানে কি করে ঢুকলো, কোথা থেকে এলো। এবার কিন্তু সে ভোর হলেও অদৃশ্য হলো না। এ যুগে অদর্শন হওয়ার জায়গা কোথায়?
আমার ঘরের বাইরের ঝোলা বারান্দায় যে এক ফালি রোদ এসে পড়েছিল, তার সবটুকু জুড়ে ছাবড়া রোদ পোয়াচ্ছিল। তার চেহারাতে এতটুকু তফাৎ নেই, হয়তো স্বভাবেও নেই। মঙ্গল আমার চা নিয়ে এসেছিল। সে তো ছাবড়াকে দেখে অবাক। বলতে ভুলে গেছি, সেই যে অনিল চৌধুরী চিঠি নিয়ে বুড়ো রঘুয়া এসেছিল, মঙ্গল হলো তার সেই উল্লিখিত নাতি। বছর 14 বয়স, রোগা কালো কোঁকড়া চুল, কাটা কাটা নাক মুখ, চোখের মধ্যে একটু হাসির ঝিলিক। নাকি ওদের নতুন গাঁয়ের লোকেরা সাধু পথে টাকা কামানোকে ঘৃণা করে। দেখাই যাক। ফিক করে হেসে মঙ্গল বলল, মোর বেড়ালটে মা আমাকে ছেড়ে থাকতে চায় না, তবে স্বভাবটা খুব ভালো ছিল নি, এখন বুড়ো হয়ে শুধরে গেছে বোধহয়। আমার নাতি শিব তাই শুনে বলল, সব জিনিস বরফ পেটিতে থাকে, সে কি আরো খুলতে পারবে? তাই শুনে ফিক করে হেসে মঙ্গল বলল, আন্নাঘর থেকে ছোট মুড়োটি নেচে। বলা বাহুল্য, ছাবড়া থেকে গেল নতুন নামে। নাম হলো হুলো। বেশ নাম। মঙ্গল হঠাৎ বলে, চোখে ভালো দেখে না মা গো। সবাই শিউরে উঠে বলল, না না, ওকে রেখে কাজ নেই, মহা জ্বালাবে। মঙ্গল চুপসে এতটুকু হয়ে গেল। তাহলে কোথায় যাবে? আমি ছাড়া ওর যে কেউ নেই। আমি বললাম, আমি আছি। থেকে গেল হলো। কেউ আর কোনো আপত্তি করল না। ভাবি ছাবড়ার শেষ পর্যন্ত কি হয়েছিল কে জানে। একতলা থেকে 10-12 বছরের বিশু এসে বলল, দিদিমণি, তোমার ঝুল বারান্দার তলায় সাদা মৌমাছিরা চাক বেঁধেছে, বাবা রাতে ভেঙে দেবে বলেছে। কি হবে? ওরা যে রাতে দেখতে পায় না। শেষ পর্যন্ত জয় ওদের একটা সরকারি ঠিকানা দিল। তারা এসে মৌমাছিদের কোনো ক্ষতি না করে চাক শুদ্ধ উঠিয়ে নিয়ে গেল। আমরা সকালে নিশ্চিন্তে গুছিয়ে বসলাম। 1 মাসের মধ্যে এখানকার পুরনো বাসিন্দার মতো হয়ে গেলাম। তারই মধ্যে একবার শুনলাম উড স্ট্রিটের বাড়ি ভাঙার কাজ জোর কদমে চলছে। জয়ন্তীর খাতাখানি পড়ার অবকাশটুকু একদিনও পেলাম না। সেকালের সাহেবরা বলতো, প্রতিবেশীদের সঙ্গে বেশি মাখামাখি করতে হয় না, তাহলেই সংসারের সব শান্তি নষ্ট হবে। মিসেস অ্যালেন বলে এক মেম অনাথ বেড়ালদের জন্য একটা হোম করবে বলে মাসে মাসে এসে আমার শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে যেত। তার কাছে একটা গল্প শুনেছিলাম। এক অবস্থাপন্ন বুড়ি 10টা ভালো জাতের বেড়াল নিয়ে তার লন্ডনের ফ্ল্যাটে 20 বছর ছিল। সেই বেড়ালদের কি যত্ন! ছাদের উপর ফ্ল্যাট, বেড়ালরা সেখানে খেলে বেড়াতো। আগে বুড়ির সঙ্গে মস্ত গাড়িতে রোজ হাওয়া খেতে বেরুতো। তারপর কি একটা কোম্পানি ফেল করাতে বুড়ির অবস্থা পড়ে গেল। গাড়ি গেল, চাকর দাসী গেল, কিন্তু বেড়ালরা রইল। কারোর সঙ্গে বুড়ি মিশত না। ঘরের বাইরে যা ডেয়ারির ছোকরা রোজ বড় বড় 4 বোতল দুধ রেখে যেত, পরদিন খালি বোতল নিয়ে তাজা বোতল রেখে যেত। হঠাৎ দেখে 4টে বোতল সব যেমনকে তেমন। বেল দিল, টোকা দিল, হাঁকডাক করল, কোনো সাড়া শব্দ নেই, খালি বেড়ালদের করুণ কান্না। শেষ পর্যন্ত অন্য বাসিন্দাদের ডেকে, পুলিশ ডেকে দরজা ভেড়ে দেখে বুড়ি বসার ঘরের কৌচে বসে স্বর্গে গেছে। বেড়ালরা চারপাশে ঘুরছে আর ডেকে ডেকে সারা হচ্ছে। সেই 8 বোতল দুধ তারা খেয়ে শেষ করে একবার গা ঝাড়া দিয়ে সেই যে স্যাঁত করে সিঁড়ি দিয়ে নেমে উধাও হলো, ও বাড়ির কেউ আর কখনো তাদের চোখে দেখেনি। আমরা মাখামাখি করেই থাকতাম। বিকেলে বিমলের মা বলে এক অচেনা প্রতিবেশিনী এসে নিজের পরিচয় দিয়ে 8 ঘন্টার মধ্যে আমাদের গোষ্ঠীর যাবতীয় তথ্য জেনে নিয়ে বলল, দুপুরে কি রান্না হয়েছিল। বুঝলাম সে আমাদের অন্তরঙ্গ হয়ে গেছে, আমাদের প্রাত্যহিক জীবনের ভাগিদার হতে চায়। খেতেও চায় না, পড়তেও চায় না, খালি সঙ্গী হতে চায়। বললাম কি হয়েছিল না হয়েছিল, কেমন উতরেছিল তাও বললাম। সে বলল, ওই কাঁচা পোস্তর অম্বলটা পরে একদিন শুনে যাব। মাসিমা, এবার একটু শুয়ে পড়ুন। নাতনিরা চোটে লাল। ও কিরকম গায়ে পড়া স্বভাব দিদিমণি, তুমি বলে দিলে না কেন? আমরা কি খাই না খাই তাতে ওদের কি? বোঝে না যে ওদের কিছু নয় বলেই কথাটার দাম আছে। বাঁচবার গণ্ডিটা যেমন ছড়িয়ে পড়েছে, কথায় কথায় বিলেত, আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া,
হৃদয়ের গণ্ডিটা ততই ছোট হয়ে আসছে, মাঝে মাঝে দম আটকে আসে। আশ্চর্য হয়ে ভাবি, 70-75 বছর আগে পাহাড় দেশে আমাদের চারিদিকে ঘিরে থাকতেন সে যে কত মামা মামি, কাকা খুড়ি, মাসি মেশো, দাদা দিদি। মনে আছে মায়ের একবার খুব শক্ত অসুখ করেছিল, ঘন ঘন বড় ডাক্তার আসতেন, অস্ত্র করার কথা হয়েছিল। সেই সময় বাবার জুনিয়র আমাদের লালু কাকা এসে আমার দিদির হাতে এক তোড়া নোট গুঁজে দিয়ে বলেছিলেন, মা বাবাকে বলে কাজ নেই, আমিও তো তোদের বাড়ির একজন, দরকার হলে খরচ করিস। শেষ পর্যন্ত অস্ত্র করার দরকার হয়নি। মা সেরে উঠলে দিদি টাকাটা মাকে দিতেই মার চোখ দিয়ে জল পড়েছিল। বাবা টাকাটা ফিরিয়ে দিয়ে কাকাকে বলেছিলেন, দরকার হলে আমিই চেয়ে নিতাম, তুমি একটা পাগল। অনেকে কাকাবাবুকে খরচে বলতো, শৌখিন বলতো, বিলিতি মদ খেতেন বলে নিন্দে করত। আমার তার কথা মনে হলেই মনটা ভালো হয়ে যায়। এতদিন পরে জয়ন্তীর খাতাখানি খুলে দেখবার সময় পেলাম। লেখাগুলো ফিকে হয়ে গেছে। বলেছি তো তারিখ নেই। মনে হয় রবীন্দ্রনাথ যখন প্রথম বিলেতে যান তারও আগে। সত্যেন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবীকে মনে পড়ল। আমি তাকে দেখেছি, ছোটখাটো সুন্দরী, হাতির দাঁতে খোদাই করা মুখ। বালিগঞ্জে তাঁর কন্যা ইন্দিরা দেবী চৌধুরানীর মেফেয়ারের বাড়িতে তার কাছে একমাত্র ছেলে সুরেন্দ্রনাথ ঠাকুরের পাম অ্যাভিনিউর বাড়িতে থাকতেন। সুরেন্দ্রনাথের সব চুল সাদা ছিল, বড় বিদ্বান, ভালো মানুষ ছিলেন, লেখাপড়ায় ডুবে থাকতেন। তাঁরও সুন্দর চেহারা ছিল, কি রং সবাকার। তা সুরেন্দ্রনাথ কিঞ্চিত অকালেই স্বর্গে গেলেন। দোতলার ব্যালকনির কোণে তার পড়ার টেবিলটি খালি পড়ে রইল। হাউবাউ করে কান্নাকাটির বংশ নয় ওদের, শোক বহন করেন নিঃশব্দে। জ্ঞানদানন্দিনী অনেক দিন থেকেই সাংসারিক ব্যাপার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এলোমেলো কথা বলতেন না, কিন্তু কতটা বুঝতেন বোঝা যেত না। শ্রাদ্ধ শান্তি হয়ে যাবার কয়েকদিন পর হঠাৎ ইন্দিরা দেবীকে বললেন, হ্যাঁ রে বিবি, ওই ডেস্কে একটা পাকা চুল বুড়ো বসে দিনভর কি সব লিখত, তাকে তো কদিন দেখছি না, তার কি হলো? ইন্দিরা দেবীর চোখে জল এসেছিল। তিনি বললেন, কাকে বুড়ো বলছো মা? ও তো সুরেন্দ্র, তোমার ছেলে, সে স্বর্গে গেছে। জ্ঞানদানন্দিনী এক গাল হেসে বললেন, দূর, কি যে বলিস, ও সুরেন হবে কেন? আমার সুরেনকে আমি চিনি না, সে রাজপুত্রের মতো সুন্দর। ভাবি, ওই ডায়েরি লিখেছিলেন যে জয়ন্তী, তিনি কি জ্ঞানদানন্দিনীর সমবয়সী ছিলেন? জয়ন্তীকে ফেলে রেখে তার স্বামী কেন বারে বারে নানা কাজে বিলেতে যেতেন? জ্ঞানদানন্দিনীর স্বামী তার আনাড়ি কিন্তু বুদ্ধিমতী স্ত্রীকে পুত্র কন্যা সহ বিলেতে রেখে নিজে দেশে ফিরে প্রথম দিশি আইসিএস এর কর্তব্য পালন করতেন। দেখতে দেখতে জ্ঞানদানন্দিনী সব দিক থেকে চৌখস হয়ে উঠেছিলেন। 17 বছর বয়সে রবীন্দ্রনাথ তাঁর বাড়িতে গিয়ে উঠেছিলেন। সে হলো গিয়ে 1878 সালের কথা। জয়ন্তীর তত্ত্বাবধানে উড স্ট্রিটের বাড়ির সংশোধন শেষ হয়েছিল হয়তো 1850 সালে। মহারানী ভিক্টোরিয়া তখন দুনিয়ার নারী জাতির আদর্শ স্থানীয়া। শুনেছি তিনি তাঁর স্বামীকে এমনই কড়া শাসনে রাখতেন যে সে বেচারি অকালে স্বর্গে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। ভিক্টোরিয়াই কি জয়ন্তীর আদর্শ স্থানীয়া ছিলেন? মনে মনে সে চিত্রের সঙ্গে কোথাও সবুজ, কোথাও বেগুনি কালি দিয়ে আনাড়ি হাতে লেখা, কালের প্রকোপে হলদে হয়ে যাওয়া ফিকে রং, হয়তো চোখের জলে ধুয়ে দেবড়ে যাওয়া খাতার পাতার মিল পাই না। 2-4টে সুগন্ধি ফুলও ছিল খাতায়, এখনো তার সৌরভ উপে যায়নি। তার নাম ছিল জয়ন্তী, কিন্তু তাকে বদলে রিমা বলে ডাকা হতো। জয়ন্তী লিখেছে, আমাকে এরা ডাকে রিমা বলে, ভুলে ভুলে যাই, উত্তর দিই না, হয়তো বিরক্ত হয়। আমার স্বামীর দেওয়া নাম।
ওকে দেখলে হঠাৎ সাহেব বলে ভুল হয়। ফর্সা রং, চোখ দুটো গাঢ় ছাই কিংবা নীল, এক এক আলোতে এক এক রকম দেখায়। খুব ভালো দেখতে, বেজায় ভয় পাই, কিছুতেই খুশি করতে পারি না। বিয়ের পর বলেছিলেন, জানো তো তোমার ঠাকুমা আমার ঠাকুমার সই ছিলেন, তাঁরাই আমাদের বিয়ে ঠিক করে দিয়েছিলেন, নইলে অমন গোঁড়া বাড়ির মেয়েকে কি আমার বাড়িতে মানায়? আমি আশা করে আছি মিসেস স্টেলিংওয়ার্থ তোমাকে ইংরেজি বলতে আর বিলিতি আদব কায়দা শিখিয়ে দেবেন। তোমার সুন্দর চেহারা, পণ্ডিতের বংশ তোমাদের, আমি আশা করি 2-3 বছরে তুমি এ বাড়ির কর্ত্রী হওয়ার উপযুক্ত হবে। বিলেতে বিবাহিত ছেলেমেয়েরা মা বাপের সঙ্গে থাকে না। আমার মা বাবাও শ্যামবাজারের বাড়িতেই থাকবেন, এখানে বেড়াতে আসবেন, আগের থেকে খবর দিয়ে কিংবা আমি বললে। একটাও কথা বলিনি। কথা শুনে যত না রাগ হচ্ছিল, তার চাইতেও বেশি ভয় হচ্ছিল। মা বলে দিয়েছিলেন, স্ত্রীলোকের কর্তব্য স্বামী যেমনটি চান ঠিক তেমনটি হওয়া, দেখিস যেন আমাদের নিন্দা না হয়। কিন্তু এমনটি হবে আমি ভাবিনি। বিয়ের গোলমাল চুকতেই শ্যামবাজারদের শ্বশুরের পৈতৃক বাড়ি থেকে সাহেবপাড়ার ভাড়া বাড়িতে এলাম। প্রথম দিন দুপুরে জীবনে প্রথম ব্যাটা ছেলেদের সঙ্গে চেয়ারে বসে টেবিলে খেলাম। এর জন্য আমি তৈরি ছিলাম না। মনে আছে, ধপধপে সাদা টেবিলের চাদরের কোণাটা আমার কোলে পড়ছিল, আমার সর্বাঙ্গ সক্রিয় হয়ে যাচ্ছিল। টেবিলের এক মাথায় শ্বশুরমশাই বসেছিলেন, আমাকে ডেকে পাশের চেয়ারে বসিয়েছিলেন। আমি তো আর আমাতে নেই। তারপর ছুরি কাঁটা দিয়ে যখন এক টুকরো পাখির মাংস কেটে নিজের পাত থেকে আমার পাতে আদর করে তুলে দিলেন, তখন আমার গা গুলোতে লাগলো। আমার বাড়ির মেয়েরা মাংস খায় না। টেবিলের অন্য মাথা থেকে আমার শাশুড়ি বললেন, ভয় নেই, এটা হাঁসের মাংস, যা ভাবছো তা নয়। হাতে করে তুলে নিয়ে খেয়ে ফেললাম। অমনি আমার সব শকরিখানা ঘুচে গেল। এই প্রথম মনে হলো ওসব মানামানির খুব দাম নেই। আমার শ্বশুর মশাই খুশি হয়ে বললেন, 1 নম্বর ধাপ। তাহলে আমার মনের কথা ওদের আজানা ছিল না। বাড়িতে আমরা মেয়েরা রান্নাঘরের সামনের দাওয়াতে সারি সারি পিঁড়িতে বসে সকলের খাওয়ার শেষে আনন্দ করে খেতাম। বুড়ি বামুন দিদি নিজে পরিবেশন করত। বাইরে বড় একটা খেতাম না আমরা। মাছ বা ডিম আমরা ছুঁয়েও দেখতাম না। ওসব হলো গিয়ে ব্যাটা ছেলেদের ব্যাপার। কিন্তু মেয়েরা সবাই পণ্ডিত মশাইয়ের কাছে বাংলা সংস্কৃত আর হিসেব লিখতে বসতাম। এতদিন পর মনে হলো আমি একেবারে মুখ্য। আমার স্বামী বিলেতে ব্যারিস্টারি পড়ছিলেন। বিয়ের 7 দিন পর তিনি ফিরে গেলেন। যাবার আগে আমার হাতে একটা হীরের আংটি পরিয়ে দিয়ে বললেন, আমি আশা করে আছি এটা দেখলেই তুমি আমার ইচ্ছের কথা মনে করবে। আর দেখো, হাত থেকে ওই গুচ্ছের লোহাওয়ালাগুলো খুলে ফেলো দেখি। আমি হাত সরিয়ে নিয়ে বলেছিলাম, ওগুলো নোয়া, খুললে স্বামীর অকল্যাণ হয়। উনি বললেন, যত সব কুসংস্কার। আমার শাশুড়ি ছিলেন সেখানে। পরে একটা একটা করে নিজে সোনা দিয়ে বাঁধিয়ে হেসে বলেছিলেন, কুসংস্কার ঢাকা পড়ল মা। উনি বেঁচে থাকলে আমার জীবনটা অন্যরকম হতো। দুঃখের বিষয় 1 বছরের মধ্যে মহামারীতে দুজনেই 2 দিন আগে পরে স্বর্গে গেলেন। আমার পায়ের তলা থেকে মাটি খসে পড়ল। আমার স্বামী আসেননি, নাকি কি একটা পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলেন। জ্যাঠতুতো দাদারা শ্রদ্ধার্থী করলেন। 2 মাস পরে এসে এখানকার সব ব্যবস্থা করে গেলেন। আমি আগেও এ বাড়িতে যেমন মিসেস বিশ্বাস আর মিসেস স্টেলিংওয়ার্থের হেফাজতে ছিলাম, তেমনই রইলাম। এবাড়ির বউরা নাকি সামাজিক ব্যাপারের সময় ছাড়া বাপের বাড়িতে রাত কাটায় না। স্বামী যদি শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তান হন, তবুও না। তাছাড়া আমার বাপের বাড়ির নেটিভিয়ানা আমার স্বামীর 2 চক্ষের বিষ ছিল। কিন্তু নিজের উপর হাতে সর্বদা একটা সোনার তাগায় সোনার মাধুলি বাঁধা থাকত। তাতে আমি এমন খুশি ছিলাম, আহা, সুখে থাকুন, নিরাপদে থাকুন।
উনি যেমনটি চান আমি তেমনটি হতে চেষ্টা করব। তবু বারবার মনে হতো পুরুষ মানুষদের মন বোঝা ভার। আমার বাবা এত ভালো লোক, তবু বেশ অদ্ভুত। দাদাও তাই।